প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। গত ভিডিওয়ে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। হ্যাঁ, ছায়া প্রকাশনী বইয়ের কারশফ সূত্রের প্রবলেম সেট 1-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা গত ভিডিওতে করেছিলাম। আজকে 5 ও 6 বাকি দুটো অঙ্ক করে দেখাবো। খুব জটিল এই অঙ্কগুলো, আমি মানছি, কিন্তু এই দুটো অঙ্ক থেকে কারশফ সূত্রের অনেক গভীরের কনসেপ্ট ক্লিয়ার হয়। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তোমাদের, কারণ তোমরা অনেকেই ভিডিওকে মাঝপথে ছেড়ে চলে যাও। আজকের ভিডিওটা তো একদমই স্কিপ করো না। চলো তাহলে শুরু করা যাক। 5 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। 5 নম্বর অঙ্কে বলেছে 2.67 নাম্বার চিত্রে, এখানে পাশে আমি চিত্রটাকে দেখিয়ে দিয়েছি, প্রদর্শিত তড়িৎ বর্তনীটির, এখানে যে সার্কিটটা দেখছি তার কথা বলছে এবং এটা কমপ্লেক্স সার্কিট আমি মানছি, প্রতিটি শাখা দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে ওয়্যারগুলো আছে, কানেক্টিং ওয়্যার, প্রত্যেকটা ওয়্যার দিয়ে কারেন্ট কত ক্যালকুলেশন করতে হবে। অ্যান্সার দেওয়া আছে। চলো আমরা প্রসিডিওরে যাব। কেসিএল কেভিএল দিয়ে ডাইরেক্ট ইউজ করে করতে গেলে প্রচুর লেন্দি হবে অঙ্কটা, তাছাড়াও বুঝতে অসুবিধা হবে, বুঝতেই পারবে না কারেন্টটা কোথায় কত ধরবো। তো যাই হোক, আমার যে প্রসিডিওর আমি অলরেডি শিখিয়ে রেখেছি সেটার সাহায্যে করব। যারা ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওটি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে দেখে নাও। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে 3টে লুপ আছে, তো 3টে লুপের জন্য আমাকে 3টে কারেন্ট ধরবো। তো এবার ইন্ডিভিজুয়ালি এক একটা লুপকে আমি দেখব। তো ফার্স্টে আমি এ বি সি এই লুপটাকে দেখছি, এ বি সি এ। আচ্ছা, এর মধ্যে কারেন্ট ধরবো, লুপ কারেন্ট কোন দিকে ধরবো? একটাই ব্যাটারি আছে, তাহলে ব্যাটারির কথা মাথায় রেখে, যেহেতু এদিকে প্লাস, তাহলে কারেন্টটা এই ডিরেকশানে হবে এবং এই কারেন্টটাকে আমি I1 বললাম, I1। ওকে, এবার আরেকটা লুপ এ সি ডি এ, এ সি ডি এ। এই লুপের ক্ষেত্রে আবার ওই একটাই ব্যাটারি, যেটা আগের লুপে ছিল সেটাই এখানে আছে, এবং ওভারঅল লুপের মধ্যে একটাই ব্যাটারি, তাহলে এই লুপের কথা মাথায় রেখেই আমি কারেন্টের ডিরেকশনকে আবার চুজ করে নিলাম, এই ডিরেকশানে হচ্ছে, এবং এই কারেন্টটাকে আমি I2 বললাম। আর আমি তোমাদের বলেইছি, এই লুপের যে কারেন্টগুলো আমি দেখিয়েছি আমি কিন্তু যাব সেই বরাবর, এবং সেই বরাবর রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজকে আমি পজিটিভ দিয়ে লিখব। যারা আমার গত ভিডিও দেখেছো তাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। এবার আরেকটা লুপ ইবিডিই, ইবিডিই। এই লুপের জন্য দেখতে পাচ্ছি এই ব্যাটারিটা আছে এবং তার কথা মাথায় রেখে এখানে কারেন্টের ডিরেকশন এই ডিরেকশন, এবং এটাকে আমি I3 বললাম। তাহলে 3টে লুপ, 3টে কারেন্ট। এবার ইন্ডিভিজুয়াল লুপের জন্য আমি কারশফস লকে অ্যাপ্লাই করে লিখব। তো ফার্স্টে এই I1 এর জন্য করছি, মানে এ বি সি এ এই লুপের জন্য। ওকে, তো এখানে ফার্স্টে দেখি 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, তাহলে +4I1। এরপর এই 2 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্টটা এদিকে যাচ্ছে, আবার I3 কারেন্টও যাচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে এই ডিরেকশানেই। তাহলে যেহেতু আমি এ বি সি এ এই লুপের কথা বলছি, তাহলে ফার্স্টে আগে আমি I1টা লিখে নেব, I1, এবং I3 কারেন্টটা একই ডিরেকশানে যাচ্ছে I1 এর রেসপেক্টে, তাই +I3 ইন্টু রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 2 ওহম। ওকে, আচ্ছা, আর কোনো রেজিস্ট্যান্স আছে? এখানে একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং এই 1 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্ট এদিকে যাচ্ছে, এবং I2 কারেন্ট সেটা দেখতে পাচ্ছি এটাও ঘুরে এসে এই দিকে যাচ্ছে, তাহলে একই ডিরেকশানে। তাহলে একই রকমভাবে আমি বলতে পারি I1 প্লাস I2 ইন্টু 1 ওহম, আচ্ছা, ইকুয়ালস টু, আর কোনো রেজিস্ট্যান্স নেই, ইকুয়ালস টু 10 ভোল্ট, একটাই ব্যাটারি, সো +10। ওকে, এই ইকুয়েশনটা পাচ্ছি। এবার এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে সুবিধা হবে আমার। এখানে I1 4I1, 2I1, 1I1, তাহলে 7I1। আচ্ছা, I2 আছে, এখানে একটাই আছে, +I2, আর এখানে আছে I3 একটাই, 2I3, ইকুয়ালস টু 10। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলছি, 1 নম্বর ইকুয়েশন। এবার আরেকটা লুপ দেখি, এই লুপের জন্য একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এবার আমি এ সি ডি এ এই লুপের জন্য করছি। এই 4 ওহম, এই 4 ওহমের মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে +4I2। এরপর এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, বাট ওর পাশের লুপের জন্য একটা কারেন্ট I3 সেটা নিচের দিকে যাচ্ছে, তাহলে এই কথাকে মাথায় রেখে আমি লিখতে পারি +I2 - I3
ইন্টু রেজিস্ট্যান্স দ্যাট ইজ 2। আচ্ছা, এখানে -i3 লিখলাম কেন? কারণ এই লুপের জন্য মেন কারেন্ট হচ্ছে i2 এবং তার রেসপেক্টে i3 অপোজিট দিকে, সেই কারণে নেগেটিভ লিখলাম। ওকে, এরপর আরেকটা কারেন্ট যাচ্ছে এই 1 ওহমের মধ্যে দিয়ে। এবার 1 ওহমের মধ্যে দিয়ে i2 যাচ্ছে এই দিকে এবং i1 পাশের লুপের জন্য সেটাও একই দিকে। তাহলে এর জন্য লিখব i2 প্লাস i1 ইন্টু 1 ইকুয়ালস টু, ভোল্টেজ আছে 10 ভোল্ট। কি, এবার এটাকে সিম্পলিফাই করে নিই। এখানে 4i2, 2i2 আর এখানে 1i2, তাহলে 7i2। তো i2টাকে প্রথমে আগে লিখছি না, i1টা লিখে নিই। তাহলে এটা হচ্ছে শুধু i1, ঠিক আছে, i1 একটা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে 7i2। আচ্ছা, i3 কত আছে? -2i3, -2i3 ইকুয়ালস টু 10। এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার আমরা আরেকটা লুপের জন্য দেখব, এই 3 নাম্বার EBDE এই লুপের জন্য। তো এখানে ফার্স্টে এই 2 ওহমের মধ্যে দিয়ে i3 কারেন্ট এদিকে যাচ্ছে এবং পাশে i1 কারেন্ট সেটাও একই ডিরেকশনে যাচ্ছে। তাহলে সেই কথাকে মাথায় রেখে i3 প্লাস i1 ইন্টু 2। আচ্ছা, এরপর এই রেজিস্ট্যান্স, এটাও 2 ওহম, এর মধ্যে দিয়ে i3 এদিকে যাচ্ছে, বাট দেখতে পাচ্ছি i2টা ওপরের দিকে যাচ্ছে। তাহলে i3 রেসপেক্টে i2টা অপোজিট দিকে। তাহলে লিখব i3 মাইনাস i2 ইন্টু রেজিস্ট্যান্স 2 ওহম। এছাড়া আর কোনো রেজিস্ট্যান্স নেই। এরপর ব্যাটারিটা আছে এবং ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 5। ওকে, এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে আমরা 3টে ইকুয়েশন পেলাম। এবার এটাকে আগে সিম্পলিফাই করে নিই। ওকে, এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে, প্রথমে i1 এর কথা যদি ভাবি, 2i1, i2 কথা -2i2 আর i3 হচ্ছে +4i3 ইকুয়ালস টু 5। এটা 3 নাম্বার ইকুয়েশন। এইটাকে 3 নাম্বার ইকুয়েশন আমি বলি। তাহলে এই যে 3টে ইকুয়েশন, এই 3টে ইকুয়েশনের জন্য 3টে ভেরিয়েবল i1, i2, i3, এই 3টেকে আমরা সিম্পলিফাই করলেই অনেক বেশি সহজে ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার তুমি একটু ভালো করে দেখো, এই i1 আর i2কে অনেক সহজে ক্যালকুলেশন করতে পারবে। দেখো 1 + 2 যদি করো, তাহলে দেখতে পাচ্ছ 2i3 প্লাসে আছে, এখানে 2i3 মাইনাসে আছে, দুটো কেটে বাদ হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 7i1 প্লাস i2 প্লাস 2i3 ইকুয়ালস টু 10। আর এটা হচ্ছে i1 প্লাস 7i2 মাইনাস 2i3 ইকুয়ালস টু 10। তাহলে এটাকে অ্যাড করলে এটা হচ্ছে 8i1 প্লাস 8i2 ইকুয়ালস টু 20। দ্যাট ইজ, এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, i1 ইকুয়ালস টু 20 মাইনাস 8i2 ডিভাইডেড বাই 8। এবার এই ইকুয়েশনটাকে আমি 4 নাম্বার নাম দিলাম। এবার আমি আরও দুটো ইকুয়েশনের মধ্যে থেকে এই i1, i2 ইকুয়েশন তৈরি করে নিয়ে ক্যালকুলেশন করি। তো তার জন্য এখানে আমি 2 আর 3 এই ইকুয়েশন দুটো নিচ্ছি। এবার i3কে বাদ দেবো। তো দেখতে পাচ্ছি এখানে 2i3 আছে, এখানে 4i3 আছে। তাহলে 2 নম্বরের সঙ্গে আমাকে 2 মাল্টিপ্লাই করে তারপর 3 নম্বরের সঙ্গে যোগ করতে হবে। তাহলে এটা করলে হচ্ছে কত? 2i1 প্লাস 14i2 মাইনাস 4i3 ইকুয়ালস টু 20। আর এটা হয়ে যাচ্ছে 2i1 মাইনাস 2i2 প্লাস 4i3 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4i1 প্লাস 12i2 ইকুয়ালস টু 25। সো i1 ইকুয়ালস টু, আমি এখানটাতেই লিখছি, i1 ইকুয়ালস টু 25 মাইনাস 12i2, এটা ডিভাইডেড বাই 4। তাহলে আমি i1 এর দুটো ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা i1 এর ভ্যালু পেয়ে যাব। তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে একটা ইকুয়েশন হচ্ছে i1 মানে 20 মাইনাস 8i2 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 25 মাইনাস 12i2 ডিভাইডেড বাই 4। সো এটা 2। তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 8i2 ইকুয়ালস টু 50 মাইনাস 24i2
সো এই 24টাকে এদিকে নিয়ে যাচ্ছি, 24 মাইনাস 8 একবারে লিখে দিচ্ছি, 24 মাইনাস 8 তার মানে 16i2, এটা হয়ে যাচ্ছে 30। সো i2 ইজ ইকুয়ালস টু 30/16 বা 15/8 অ্যাম্পিয়ার। তো এখানে কি একটারও অ্যান্সার বেরিয়েছে? হ্যাঁ, এডি লাইনে 15/8 অ্যাম্পিয়ার আর আমার i2 সমান সমান 15/8। তো i2 হচ্ছে, দেখতে পাচ্ছ এডি লাইনের কারেন্ট কি বোঝাচ্ছে? i2, এবং সেটাই আমাদের বেরিয়েছে 15/8। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আরেকটা আমরা ভ্যালু বার করে নিই। i1 এর ভ্যালু ধরো বার করছি, i1 এর ভ্যালু, তাহলে i1 ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 12 ইন্টু i2 হচ্ছে 15/8 ডিভাইডেড বাই 4। সো এটাকে আমরা লিখতে পারি 25 মাইনাস 45 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে তাহলে 50 মাইনাস 45 ডিভাইডেড বাই 8, দ্যাট ইজ 5/8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে i1, তার মানে এই লাইনে কারেন্ট, মানে IAB ইকুয়ালস টু, এই দেখো 5/8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মিলেছে, এই লাইনের কারেন্টটা 5/8 অ্যাম্পিয়ার, এই লাইনটা ছিল 15/8 অ্যাম্পিয়ার। বেশ, এবার দেখো এই যে এসি লাইন, এই এসি লাইনের কারেন্টও তুমি বলে দিতে পারবে, কারণ এসি লাইনের কারেন্ট হচ্ছে i1 প্লাস i2। তাহলে IAC ইজ ইকুয়ালস টু i1 প্লাস i2, মানে 5/8 প্লাস 15/8, দ্যাট ইজ 20/8। ঠিক আছে, তো এখানে 2.5 আছে, তাই বেরোচ্ছে 2.5 অ্যাম্পিয়ারই বেরোচ্ছে। ঠিক আছে, এটাও পেয়ে গেলাম। তাহলে একই রকমভাবে তুমি প্রত্যেকটা, এবার i3 যদি ক্যালকুলেশন করে নাও, i3 এর জন্য তুমি এইটার থেকে তুমি ভ্যালু বার করে নিতে পারো, এটা হচ্ছে i3। তো এই i3 ভ্যালুটা বার করে নিয়ে তুমি এই লাইনগুলোর, এই দুটো লাইনের ভ্যালু বার করে নিতে পারবো। একদম সহজ প্রসেসটা, এবার একদম সহজ ম্যাথামেটিক্সকে ফলো করে হচ্ছে। তো ফিজিক্সটা তোমরা তো বুঝলে, এবার বাকি এইটুকুনি ক্যালকুলেশন একটু নিজেরা করে নিও। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই এবার। চলো তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা দেখে নিই। একই উপাদানে গঠিত এবং সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট তিনটি তার এ বি বিসি এবং সিএ কে যুক্ত করে একটি ত্রিভুজ গঠন করা হলো। এই হলো ত্রিভুজ এ বি বিসি ও সিএ। এ বি বিসি ও সি এর রোধ যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে এই এ বি হচ্ছে স্মল এ, এই বিসি তারটার পুরোটা রোধ হচ্ছে স্মল বি, এসি তার পুরোটা রোধ হচ্ছে এটা স্মল সি। এবার এ বিন্দুর সঙ্গে যুক্ত ডি রোধের অপর একটি তার বিসি তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে পারে। তাহলে এ বিন্দু থেকে একটা ডি রোধের তার যুক্ত আছে, একটি তার আছে, এটাকে রোধ বলে নি, ডি রোধ, এবং এই তারটা এই বিসি তারের ওপর বিভিন্ন জায়গায় স্পর্শ করতে পারে। তো এখন এই জায়গায় স্পর্শ করে আছে। তো তড়িৎ প্রবাহ এ বিন্দু দিয়ে প্রবেশ করে বিসি ও ডি রোধের তারটির স্পর্শ বিন্দু থেকে নির্গত হলে, তার মানে এই পয়েন্ট থেকে কারেন্টটা নির্গত হচ্ছে, মানে আই কারেন্টটা এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে সেটাই দেখানো আছে। নির্গত হলে প্রমাণ করো বর্তনীর সর্বাধিক রোধ, এটা হবে। তার মানে এই পয়েন্টটা, স্পর্শ বিন্দুটাকে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে এমন একটা পজিশনে তোমাকে আনতে হবে যার জন্য এই পুরো সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা মিনিমাম হবে। কেন? কারণ তাহলেই এই রোধটা সর্বাধিক হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এই পুরো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট আই, যেটাকে এখানে বলে দিয়েছে আই, এই আইটাকে মিনিমাম বার করা। তাহলেই আমার এখানে ওভারঅল সার্কিটের যে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা ম্যাক্সিমাম হবে এবং তার মান আমাদের প্রমাণ করতে হবে এবং এই মানের সঙ্গে সমান হবে। এই হচ্ছে আমাদের কাজ, আইটাকে মিনিমাম করা। এখন তাহলে এই পয়েন্টটাকে তো আমরা সরাতে পারি। তো আমি সরিয়ে সরিয়ে এরকম জায়গায় ধরো রেখেছি এবং তার জন্য ওভারঅল তারের, এই বিসি তারের ধরো এক্স ফ্র্যাকশন, এক্স শতাংশ, সেটা এই অংশের জন্য দায়ী, রোধের জন্য দায়ী। তাহলে ওভারঅল তারের রোধ হচ্ছে বি, তাহলে এক্স শতাংশ বলছি, তাহলে এইটুকুনি রোধ কত হবে? এইটুকুনি রোধ হবে বি ইন্টু এক্স। বুঝতে পারলে?
তাহলে এই বাকি শতাংশ যেটা আছে সেটা এই অংশের রোধ হবে। তাহলে বাকি কত? বি মাইনাস বি এক্স। ওভারঅল তারের রোধ ছিল বি, তার একটা শতাংশ বি এক্স অংশ, সেটা হচ্ছে এই বাঁ দিকের রোধ। ডান দিকের তাহলে রোধ কত হবে? ওভারঅল তারের রোধ মাইনাস ওই বাঁ দিকের তারের রোধ, মানে বি মাইনাস বি এক্স। এবার আমাকে এই এক্সটা জানি না, এক্সটা আমার মন গড়া ধরা একটা ভ্যালু, ডিস্টেন্স মেপে নিয়ে আমি ক্যালকুলেশন করেছি। এবার এই এক্সটাকে এমনভাবে আমাকে হিসাব করতে হবে যাতে আইটা মিনিমাম হয়। ওকে, তাহলে এই অবস্থায় আমি যদি একটা ছবি আঁকি, ছবিটা একটু ঠিকঠাকভাবে আঁকি কারণ এখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে এ পয়েন্টটাকে আমি এইখানে এরমভাবে আঁকলাম, এ পয়েন্ট এটা, এবং এ পয়েন্ট থেকে তিনটে তার বেরিয়েছে, এই একটা তার, এই একটা তার, এই একটা তার। এবার এ পয়েন্ট থেকে এই এ বি হয়ে এই পয়েন্টে এসছে এবং এই পয়েন্টটার আমি নামকরণ করে দিই, এই পয়েন্টটাকে ধরো আমি ডি বলছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি এ থেকে স্টার্ট করে ডিতে গিয়ে শেষ করব, ঠিক আছে? তো তাহলে আমি এইখানে আরেকটা পয়েন্ট লিখছি, সেটা হচ্ছে ডি পয়েন্ট। তো এ থেকে স্টার্ট হলো, একটা তার বি হয়ে ডিতে গেল। এখন এখানে এই এ থেকে বি পর্যন্ত যে তারটা, তার রোধ হচ্ছে স্মল এ। বি থেকে ডি পর্যন্ত তার রোধ হচ্ছে বি স্মল বি এক্স। তাহলে দুটো রোধ আছে, তাহলে সেই অনুযায়ী আমি এখানে একটা রেজিস্ট্যান্স আঁকছি, তার পাশে এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আঁকলাম, নিয়ে তারপর ডিতে জয়েন করে দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এ, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে বি এক্স। ক্লিয়ার? ওকে, এবার এ থেকে ডি পর্যন্ত সরাসরি একটা তার এসছে, সেটার রেজিস্ট্যান্স স্মল ডি। তাহলে এখানে একটাই রেজিস্ট্যান্স আমি আঁকবো, এটা হচ্ছে স্মল ডি। এরপর আরেকটা তার এ থেকে সি হয়ে ডিতে গেছে, এ থেকে সি পর্যন্ত স্মল সি, তারপর সি থেকে ডি পর্যন্ত বি মাইনাস বি এক্স। তাহলে আবার দুটো রেজিস্ট্যান্স, এই হলো সেটা। তাহলে এটা হলো সি আর এটা বি মাইনাস বি এক্স, এই রেজিস্ট্যান্সটা। এবং এ পয়েন্টের এন্ড থেকে একটা তার বেরিয়ে গিয়ে এখানে একটা ইএমএফ এর সঙ্গে যুক্ত হয়েছে, যার ব্যাটারির ইএমএফ হচ্ছে ই। আরেকটা এন্ড ডি থেকে বেরিয়ে ওখানেই যুক্ত হয়েছে। এবার এখানে বলে দিয়েছে যে কারেন্ট যাচ্ছে সেটা এই তারের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে I1, মাঝখানের তারটার মধ্যে দিয়ে I2, এবং একদম এন্ডের তারটা দিয়ে I3, এবং ওভারঅল কারেন্ট হচ্ছে I, এবং একদম ডি দিয়ে যেটা বেরোচ্ছে সেটা Y। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। এটুকুনি বোঝা যাচ্ছে, এটুকুনি নিয়ে ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। এবার আমি বলি যে তাহলে এই লাইনের তুল্যরোধ কত হবে? এই লাইনের তুল্যরোধ হবে এ প্লাস বি এক্স, এই লাইনের তুল্যরোধ হবে সি প্লাস বি মাইনাস বি এক্স। কেন? কারণ এগুলো তো শ্রেণীতে আছে। তাহলে এই ফর্মুলাটাকে আমাকে কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাবো? দেখো এইখানে এই ওভারঅল তারটা, এই তারটা বা এই এন্ডের তারটা, ওভারঅল তিনটে যে পার্ট দেখতে পাচ্ছি এরা সবাই প্যারালাল আছে, এবং এই তিনটে প্যারালাল লাইন এই ই ভোল্টেজের সঙ্গে, এখানে আবার দুটো ই লেখা হয়ে গেছে, তো এই ই ভোল্টেজের সঙ্গে সমান্তরালে যুক্ত আছে। তার মানে তিনটের অ্যাক্রসের ভোল্টেজ ই ই থাকছে। তাহলে এই ইন্ডিভিজুয়াল কারেন্টগুলোকে আমি এইভাবে তো লিখতে পারি, I1 ইকুয়ালস টু ই ভোল্টেজ ডিভাইডেড বাই ওর মধ্যেকার রেজিস্ট্যান্স। তাহলে এই লাইনের অ্যাক্রসে ছিল ভোল্টেজ ই ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স এ প্লাস বি এক্স, শ্রেণীতে আছে তার জন্য এ প্লাস বি এক্স। এবার I2 কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ই বাই ওর অ্যাক্রসের রেজিস্ট্যান্স স্মল ডি। ওকে, I3 কারেন্ট, তাহলে এটা হবে ই বাই রেজিস্ট্যান্স কত, সি প্লাস বি মাইনাস বি এক্স। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? যেহেতু এই তিনটে লাইন ই এর সঙ্গে সমান্তরালে আছে, তাই তিনটের অ্যাক্রসের ভোল্টেজটা তো একই, ই এর সঙ্গে সমান। তাহলে ই মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, দ্যাট ইজ কারেন্ট। তাহলে I1 এর জায়গায় ওই কারণে আমি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে আমি সব কটা টার্ম লিখে নিয়েছি। এবার আমাকে বার করতে হবে I ইকুয়ালস টু মিনিমাম। কি করে মিনিমাম হবে? না এই এক্সের ওপর ডিপেন্ড করে মিনিমাম হবে। তাহলে মিনিমা ম্যাক্সিমা এর প্রসিডিওরটা তোমরা নিশ্চয়ই জানো। মিনিমা ম্যাক্সিমা নির্ণয় করতে গেলে কি করতে হয়? আমাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে ভেরিয়েবলটাকে এক্স, তাহলে এক্সের রেসপেক্টে আমাকে ডেরিভেশন করতে হবে আই এর ওপর, এবং সেই ডেরিভেশনের ভ্যালু যদি 0 হয় তাহলে ওই ভ্যালুটার থেকে আমরা হিসাব করতে পারি ওটা ম্যাক্সিমা বা মিনিমাম হতে পারে।
এখানে আমরা সেটাই মিনিমামের জন্য ক্যালকুলেশন করছি। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, ডিআই ডিএক্স করব। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মকে ডিডিএক্স করি। তাহলে ই বাই এ প্লাস বিএক্স, তাহলে ডিডিএক্স অফ ই বাই ডি প্লাস ডিডিএক্স অফ ই বাই সি প্লাস বি মাইনাস বিএক্স ডেরিভেটিভ করব। এবার সহজ ডেরিভেটিভের নিয়ম দেখো, এটা তো মিনিমাম ম্যাক্সিমার জন্য ক্যালকুলেশন করছি, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এবার এটাকে ডেরিভেটিভ করবো। এবার ডেরিভেটিভের রুলটা একটু মনে করে দেখো। সো ডিডিএক্স অফ 1 বাই এক্স, তার মানে এটাকে করতে হয় এইভাবে, এক্স টু দি পাওয়ার -1, তার মানে -1টা বাইরে বেরিয়ে আসলো, এক্স টু দি পাওয়ার -1 -1, তার মানে -1 এক্স টু দি পাওয়ার -2, দ্যাট ইজ -1 বাই এক্স স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে এটা হয়। এবার এখানে ডেরিভেশনে এ প্লাস বি এক্স আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ডিডিএক্স অফ ই কনস্ট্যান্টটা তো প্রথমেই বাইরে বেরিয়ে যাচ্ছে, তো আমি ওইটাকে ধরছি না, তাহলে 1 বাই এ প্লাস বি এক্স হচ্ছে। তাহলে এক্ষেত্রে ডেরিভেটিভ কী হবে, তাহলে এই পুরো পার্টটা মাইনাস হয়ে 1 বাই এ প্লাস বি এক্সের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এইটুকুনির ডেরিভেটিভ করব সেটা হয়ে যাচ্ছে শুধুমাত্র বি। তাহলে হচ্ছে কি বি বাই এ প্লাস বি এক্সের তার হোল স্কোয়ার, কারণ এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে বি ছিল, তাই বিটা বাইরে বেরিয়ে এক্সের ওপর ডেরিভেটিভটা হলো, তার জন্য 1 হলো। তাহলে এই জায়গায় আমি ডেরিভেটিভের অ্যান্সারটা ডাইরেক্ট লিখছি। এবার তাহলে ইটা বাইরে বেরোচ্ছে, তাহলে মাইনাস ই, মাইনাস তো আসছে এখান থেকে, ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, এখানে একই রকমভাবে দেখতে পাচ্ছি এখানে পুরো ব্যাপারটা কনস্ট্যান্ট, তাহলে এই পুরো ব্যাপারটার জন্য অ্যান্সার 0 হয়ে যাচ্ছে। এরপর ডিডিএক্স অফ, এখানে এই পার্টটা আছে, তাহলে এবার তোমরা বুঝতেই পারছো, তাহলে এটা হয়ে যাচ্ছে, প্লাসটা কেটে দিই, সরি, এটা মাইনাস ই ডিভাইডেড বাই সি প্লাস বি মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার। এবার এখানে এক্সের সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় মাইনাস বি আছে, তাহলে এখানে একটা মাইনাস বি আসবে এবং সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি একটু পরে, ফাইনাল ক্যালকুলেশনটা। তাহলে এই হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, এখানে এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, তাহলে ইটা দুটো টার্মই আছে, বাদ চলে গেল। তাহলে এখানে সিম্পলিফাই করে একটা পার্টকে আমি নিয়ে যাচ্ছি অপোজিট সাইডে, এটা তো এইখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়েই যাচ্ছে, এটাকে প্লাস করে দিই। তাহলে এই পার্টটাকে এই দিকে রাখছি, এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ডান দিকে হচ্ছে বি ডিভাইডেড বাই সি মাইনাস সি প্লাস বি মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার। বি বি কেটে বাদ যাচ্ছে, স্কোয়ারগুলোকে সরিয়ে দিয়ে আমরা ফাইনালি লিখতে পারি সি প্লাস বি মাইনাস বি এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। সো সি প্লাস বি মাইনাস এ ইকুয়ালস টু 2bx, মানে এক্স ইকুয়ালস টু সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই 2b। এই হয়ে গেল এক্সের ভ্যালু, মানে ওই একটা এন্ড থেকে কত দূরে ওই পয়েন্টটাকে চুজ করে নিলে কারেন্ট যেটা আছে এই সার্কিটের মধ্যে সেটা মিনিমাম হবে, সেটা বার করতে গিয়ে আমি এক্স ধরে নিয়েছিলাম, এক্স ফ্র্যাকশন, তো সেই এক্সের ভ্যালু বেরোলো এটা। এবার এই এক্সের ভ্যালুকে এখানে বসাবো, বসিয়ে আমরা তুল্যরোধ ফাইনালি ক্যালকুলেশন করব, মানে এবার এক্সের ভ্যালুকে বসানো কাজ নিয়ে ভ্যালু বার করা। ওকে, এবার আর জটিল নেই, ব্যাপারটা দেখে মনে হচ্ছে জটিল, অনেক বড় টার্ম, আর জটিল হবে না, একদম সহজ ক্যালকুলেশন হবে আশা করছি, দেখা যাক। তো আমি এই পার্টগুলো এবার মুছে দিচ্ছি, এগুলো তো আর দরকার নেই। ওকে, এই সার্কিটের এই পার্টটাও আমার আর দরকার নেই, আমার শুধু এই ছবিটা দেখা দরকার যে রেজিস্ট্যান্সগুলো কিভাবে আছে। ঠিক আছে, ওকে, চলো করা যাক এক্সের ভ্যালু। আচ্ছা, ওপরের লাইনে রেজিস্ট্যান্স কত হচ্ছে, বি এক্স আছে, তাহলে বি এক্সের জায়গাটা বার করে নিই, কত হচ্ছে, তো বি ইন্টু সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই 2b, বি বি কেটে বাদ গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই 2।
আচ্ছা এইখানটা এটা হয়ে যাচ্ছে বি মাইনাস বিএক্স, বিএক্স তো এখানে বার করেই নিয়েছি, তাহলে আর এখানে আলাদা করে ক্যালকুলেশন না করে একদম ডাইরেক্ট বসাচ্ছি সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। সো এটা হয়ে যাচ্ছে টু বি, এখানে প্লাস বি আছে, তাহলে টু বি মাইনাস সি মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ হচ্ছে বি প্লাস এ মাইনাস সি বাই টু। ওকে, এই হলো। এবার দেখো এই লাইনের মধ্যে এই এ এর সঙ্গে এই পুরো পার্টটা শ্রেণীতে আছে, যোগ করে নিতে হবে, তাহলে করে নিই। তাহলে এ প্লাস সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, তাহলে টু এ প্লাস সি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, তার মানে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু। ওকে, এটা তো ডি বলে দেওয়া আছে, এখানটা এবার দেখে নিই। এখানে আবার সি এর সঙ্গে এই যে পার্টটা ক্যালকুলেশন করেছি সেটাকে যোগ করে দিতে হবে, তাই তো? তাহলে সি প্লাস বি প্লাস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু, সো টু সি প্লাস বি প্লাস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। তার মানে এই ওভারঅল রেজিস্ট্যান্স, এই ওভারঅল রেজিস্ট্যান্স দুটোর ভ্যালুই সমান, এ প্লাস বি প্লাস সি বাই টু, এই যে, ঠিক আছে। এবার আবার এই তিনটে সমান্তরালে আছে, তাহলে তাদের তুল্য রোধ বার করতে হবে। তো মনে থাকবে তো আমাদের এ প্লাস বি প্লাস সি বাই টু আর মাঝখানেরটা ডি। চলো আমরা এবার মুছে দিই এই পার্টটাকে, এবার তুল্য রোধ বার করব। সমান্তরালে আছে তিনটে, তাহলে আর ইকুইভ্যালেন্ট বার করব। চলো, আর ইকুইভ্যালেন্ট is equals to 1 divided by ইন্ডিভিজুয়ালি রোধ। এই লাইনের রোধ ছিল কি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, মাঝখানে লাইনে হচ্ছে 1 বাই ডি, তারপরের লাইনে হচ্ছে আবার একই রকম প্রথমটার মতন সমান a প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এবার একটু সিম্পলিফাই করে করি, তাহলে এটা হয়ে যাচ্ছে এই টুটা উপরে হয়ে যাচ্ছে টু বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু টু, ঠিক আছে, প্লাস ওয়ান বাই ডি। তাহলে এটা হচ্ছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এই পার্টটা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি করবো। আচ্ছা এখানে এখানে 4D হয়ে যাচ্ছে, আর এদিকের পার্টটাই এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে প্লাস এ প্লাস বি প্লাস সি ওয়ান হোল ডিভাইডেড বাই এটা হচ্ছে। তাহলে এবার এটাকে উল্টো করে যদি লিখে দিই তাহলেই আমার মনে হয় ফাইনাল অ্যান্সারে আমি পৌঁছে যাব। দেখা যাক আমি কী হচ্ছে এটা। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু ডি ডিভাইডেড বাই 4D প্লাস এ প্লাস বি প্লাস সি, এই হয়ে গেল তুল্য রোধের মান, মানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট যখন কারেন্টটা মিনিমাম। ওকে, দেখা যাক মিলেছে কিনা। হ্যাঁ, এই তো মিল গয়া। a প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস 4D। ওকে, তাহলে এই দুটো অঙ্ক যথেষ্ট টাইম কনজিউমিং, অনেক বেশি ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, বাট এখান থেকে বেশ কয়েকটা কনসেপ্টও তোমাদের ক্লিয়ার হলো। কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের এই লাইক শেয়ার বা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। হ্যাঁ, তো এই ভিডিওটাকে একটু বেশি ছড়াও যাতে ফিজিক্স বা টিউন অফ ফিজিক্স চ্যানেলটা অনেক ছাত্রের কাছে পৌঁছায় এবং আমি আরও অনেক ভিডিও তোমাদের জন্য তৈরি করি। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানেই শেষ করছি, এখনকার মতন টাটা।